পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে, নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই। তবু যদি কোনো পুরুষ কাঁদে, তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে। পুরুষ কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ তীব্রতর হয়। তবু পুরুষেরা কাঁদে। পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে। পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে। পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে। পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে, তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষা করার জন্য। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য বহু পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, তা অনেক প্রেমিকাই জানে না। ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে, সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। এটা নয় কোনো পুরুষের অভিশাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস। নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে, আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষকে কাঁদতে হয়, তাহলে সেটা নারীর জন্যই অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতি তার প্রতিদান দেয়। তবু পুরুষেরা বীর। দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষ। পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে, তার জীবন ভাঙতে ভাঙতে গেছে। কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কোরআনের ছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যগুরুদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিক ব্যাঘম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়,
তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিল আমার চাপা আক্ষেপ, লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতে হারানো গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহলে দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব, সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখেই তাকিয়েছিলে আমার দিকে। তা ছিল নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এক কথা জানি শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা, তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা, কাচের দেওয়াল, অবজ্ঞা, কোচকোচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা ভেজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। তোমার বা তোমাদের নাগরিক কোলাহলে কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা? ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ।
ছেলেদের কিন্তু কোনো বাপের বাড়ি হয় না, মেয়েদেরই কেবল বাপের বাড়ি থাকে, ছেলেদের থাকে না। বাপের বাড়ি নিয়ে মেয়েদের এই সুবিধাটা দুমলিক প্রযোজ্য। বছর বছর দুর্গা ঠাকুর তার পুরো কাঠামো নিয়ে বাপের বাড়িতে ঘুরে যান। মা মেনকা চোখের জলে গলা ভিজিয়ে বলেন, কেমন করে পরের ঘরে ছিলে গো মা, বল মা কাহিনী। কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়। না, ছেলেদের জন্য কোথাও কোনো এমন প্রাণকারা আমন্ত্রণ নেই। মেয়েদের বাপের বাড়ি ব্যাপারটা কি? সে কি কেবল নস্টালজিয়ার ডানায় ভর করে টাইম মেশিনে সাওয়ার হয়ে আরও একবার দায়হীন শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতির জগতে ফিরে আসা? সে কি কেবল শিউলি ফুলের সুবাস, রাঙামাটির গন্ধ, বাড়ির গেটে মধুমালতির ঘ্রাণের মায়া? সে কি কেবল পায়ের তলার দেবদারুর হলুদ পাতা, উদাসীন মহুয়ার মাতাল করা গন্ধ, বর্ষার ভোরে জানালার বাইরে মাটিতে লুটোনো সাদা কামিনী ফুলের ছেয়ে যাওয়া পথ? নাকি সে আসলে কপালে লাল টিপ কোনো দেবী মূর্তি, আঁচলের হলুদের বড় কাঁচের দেওয়ালের আটপৌরে গন্ধ, ভাই বোনের প্রীতি, কলহ, ঈর্ষার মায়াময় স্মৃতি, অকারণ অভিমান? কতদিন তো কেউ ডেকে বলেনি আমাকে, আজ দুপুরে কাঁচা তেল দিয়ে পুস্ত মাছটি খেতে ভালোবাসতিস তো তুই, খেয়ে যা না। এর সঙ্গে যোগ হয় শ্বশুর বাড়ি এবং সন্তানদের নিয়ে নানান জমা কথার বিনিময়। বাপের বাড়ির বৈঠকে শ্বশুর বাড়ির নিন্দা, বিবাহিতা মেয়েদের পরিচিত বিনোদন। বাপের বাড়িকে নিয়ে নিজেদের লালিত স্মৃতির কাছে বারবার ফিরে মেয়েরা। আর ছেলেরা, তাদের বাপের বাড়ি শেষ হয়ে যায় প্রথম যৌবনে, নিজ ভূমে পরবাসীর জীবন। স্ত্রীর সঙ্গে নিত্য সমঝোতায়, মা আর স্ত্রীর সংঘাতের দড়িতে টলমল পা ফেলার অবিরাম আতঙ্কে, বাড়িতে দুই প্রিয় নারীর দ্বন্দ্বে নিজেকে কোথায় লুকোবে পুরুষ, কাউকেই সুখী করতে না পারার অসহায়তায়, নিজেকে অবিরাম দ্বিখণ্ডিত করার এই অবিরাম রক্তপাত, এই কি পুরুষের নিয়তি? পুরুষের কাছে বাপের বাড়ি কেবলমাত্র একটা আইনি অধিকার। মেয়েরা যেমন করে বাপের বাড়িকে পায়, তেমন করে পায় না পুরুষ। তাই পুরুষ আজীবন খুঁজে বেড়ায় তার নিজের একটা বাপের বাড়ি, একটু শান্তির জায়গা। যেমন রেলপথে দ্রুত ভ্রমণের সময় আদিগন্ত সবুজ মাঠের ধানের শীর্ষে খেলা করে যায় ভারী মিহি বাতাস, মাঝে মাঝে গোল ছাউনির পাতা ঘেরা গ্রাম, তুলসী মঞ্চ, পুকুরে হাঁস, ওখানেই যেন কত শান্তি। আহা, ঠিক অমনি যদি হতো বাপের বাড়ি। হায়, ট্রেন থামিয়ে কেউ কি নেমে যেতে পারে ওই দ্রুত অবস্ত্রিয়মান বাপের বাড়িতে? ছেলেদের জীবনে বাপের বাড়ি ঠিক তেমনি এক অলীক কল্পনা। পুরুষ জীবনে একবারই পায়, তাদের সেই শৈশবে পায় না আর। আসলে বাপের বাড়ি তো হলো একটা কোনো জোরবার জায়গা। সব পুরুষই হয়তো ততটা নয়, কিন্তু যে পুরুষ একটু অন্তর্মুখী, জীবনে অনেক কিছু পেয়েও সে খোঁজে একটা কোনো নিজস্ব মোহিনী আড়াল। কতদিন তো তার হৃদয়ের নির্জনে রুদ্র মেনামিনী একটি অভিমান, বেজে ওঠেনি রূপলি ডানার গান, অথচ হৃদয়ে তো শততই ঘন্টা বাজে মন কেমন, মন কেমন। মেয়েরা বলে, মেয়েদের এই বাপের বাড়িতে আসা কিংবা স্মৃতিতে সাঁতার কাটা দেখে ছেলেদের ঈর্ষা অহেতুক, অযৌক্তিক। কেননা
মেয়েদের নিজেদের তো কোনো বাড়িই নেই। মেয়েরা নিজের বাড়ি তো পর, শ্বশুর বাড়ি তো পরের বাড়ির মেয়ে। মেয়েদের আছে কেবল বাপের বাড়িকে নিয়ে একটু আধিক্যতা, আর জোর করে আদায় করা বাপের বাড়ির আদর সুহাগ। সে চিরকালের শরণার্থী, সারা জীবন যার কোনো ঘর জুটে না। তাই কি কে তবে বেশি দুঃখী, ছেলেরা না মেয়েরা? এইখানে এসে প্রশ্নটা একটা অন্য স্তরে পৌঁছে যায়। ছেলেরা কিংবা মেয়েরা মানুষ আমরা। আসলে সারা জীবন ধরে খুঁজে বনি সেই সব পেয়েছির দেশটাকে, যা আমাদের বাপের বাড়ি। সে এমনই একটা বাড়ি যেখানে কোনো বিরোধ নেই, বিভেদ নেই, ঈর্ষা নেই, কোনো দায়ও নেই। খালি হাসি, আনন্দ, খেলা আর সকলের স্নেহে প্রীতিতে স্নিগ্ধ এক জীবন। দৈনন্দিন ম্লানিন্যের স্রোতে ভেসে বেড়াতে বেড়াতে একটু পারে ওঠা। আসলে ছেলেই হোক বা মেয়েই হোক, এই সব পেয়েছির দেশটাকে খুঁজে বেড়ানোই আমাদের নিয়তি। জীবন যুদ্ধে ক্লান্ত গড়পড়তা মানুষের মনের মধ্যে তো একটাই সুর গুনগুন করতে থাকে, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়। মনে হয় নত যেন হয়ে কারো পদতলে বসি, ইচ্ছে করে অকপটে সব কথা তার সাথে বলা বলি হোক। সব চিহ্ন, সব ছারখার, সমস্ত গোপন দুঃখ সুখ অকপটে বলা বলি হোক। অভিজ্ঞতায় বৃদ্ধ আবেগী বালক, জাতগোত্রহীন হয়ে ভেসে আছি সময়ের নারীর ভিতরে। একলা বালক। আরেকটা দুর্গাপূজা চলে গেল। এবারে দেবীর কাছে চেয়েছি সত্যিকারের একটা বাপের বাড়ি। জানি পাবো না, তবুও চেয়েছি। আসলে অসম্ভব রাত্রিরে এই বাপের বাড়ির স্বপ্নগুচ্ছ নিয়েই তো বাকি জীবনটা বেঁচে থাকা। লোকে বলে সত্য বললে চাকরি থাকবে না। আমি জানি, আমি এও জানি আজকের পর থেকে কর্পোরেট সেক্টরে তোমরা হয়তো আমার বাকি অধিকারটুকু কেড়ে নেবে। তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। আমরা আজকাল নিজেরাই নিজেদেরকে ঠেলে দিচ্ছি মৃত্যুকূপে। মরণ ফাঁদে পা দিয়ে মনের অজান্তে হেঁটে যাচ্ছি মৃত্যুর দিকে অধিকার আদায়ের লক্ষ্যে। কর্পোরেট সেক্টরে আমরা যারা কর্মরত, মালিক পক্ষের চোখে আমরা সবাই এক একটা পিরামিডের স্তূপ। খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়া হয়, তোমার কর্মে, মননে, চেষ্টায় পিরামিডের উঁচুতে বসতে হবে, নতুবা ধীরে ধীরে সেই পিরামিড থেকে তুমি পড়ে যাবে। সেই পিরামিডই তোমাকে গিলে খাবে, কিংবা একদিন তুমি নিজেই বিলীন হয়ে যাবে ব্যর্থতায়। আমরা ভুলে যাই আমাদের ব্যক্তিত্ব, মান সম্মান, নিজের অস্তিত্ব। আমরা আমাদের অধিকার সঁপে দেই জি হুজুরের কারখানায়।
খুব নিখুঁতভাবে পরিকল্পনার নকশা সাজানো হচ্ছে আমাদের জন্য। ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে বিশৃঙ্খলা তৈরির জন্য। প্রতিযোগিতার নামে চলছে ব্যবসা, মালিক পক্ষ গুনছে তাদের মুনাফা, আর আমি আপনি কর্পোরেটের ফাঁদে পড়ে নিজেরা নিজেদের সব অধিকার বিলিয়ে দিচ্ছি অন্যের দখলে। আর অধিকারের নামে নিজের জন্য তৈরি করছি মৃত্যুকূপ, নষ্ট করছি ভাইয়ে ভাইয়ের মধুর সম্পর্ক, ভুলে যাচ্ছি মানবতা। নিজেকে প্রমাণ করতে গিয়ে অন্যের অধিকার ছিনিয়ে নিচ্ছি কৌশলে। বছর শেষে আমরা সবাই নিরুপায়, চুলছেরা বিশ্লেষণে, নিজেরাই লিপ্ত নিজেদের নিয়ে, টার্গেট আর অ্যাচিভমেন্টের মার পেঁচে তলিয়ে যাচ্ছি অন্ধকারে, নিজেকে আলোর মাঝে রেখেও অন্ধকার চারপাশে। প্রতিদিন দিতে দিতে নিজের ঘাম, মেধা, মাংস, অস্তিত্ব, মনেরও জানতে সবই বিলিয়ে দিয়ে নিঃস্ব হই কিছু পাবার আশায় আলোর সন্ধানে। অথচ আমরা ভুলে যাই, মানুষকে যারা মানুষ থেকে ছিনিয়ে নেয়, মন, মনুষ্যত্ব, মানবতা ছিনিয়ে নিয়ে পিরামিডের আকৃতি দেয়, তারা আমাদের কি দিবে? তারা আমাদের মাঝে মধ্যে মুখ ভরলেও মন ভরতে পারবে না। মানুষের অসহায়ত্বে নিয়ে যারা খেলা করে, তারা পারে শুধু পাশের মানুষটির সাথে বিভেদ তৈরি করতে। পিরামিডের নিচ হচ্ছে বিট, আর সেই বিটি যদি দুর্বলভাবে দেখে, তবে তো তারা পিরামিডের উঁচু অংশ তারা সরিয়ে দেবে নিজ খেয়ালে। পরিবার, সমাজ, দেশ, প্রতি জায়গায় ভিন্ন ধাঁচের মানুষ, ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন মননের মানুষ, ভিন্ন কর্মের মানুষ। যে তার মানুষদের অধিকার দিয়ে তার কর্মে সচল রাখে, সেখানে গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এসবের মারপ্যাঁচ নেই। সেখানে পিরামিড থেকে ছিটকে পড়ার ভয় নেই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি করে মানবতা থেকে দূরে সরার ভয় নেই। নিজের সর্বোচ্চ যোগ্যতার সবটুকু দিয়েও ঠকে যাওয়ার ভয় নেই। কারণ সেখানে কৌটা নেই, তেলবাজি নেই, নেই আতিথেয়তা। সেখানে নিজ যোগ্যতা বলে সবাই প্রতিষ্ঠিত। কর্পোরেটের মার পেছে আমি আপনি আজ বেসামাল। তাই আমাদের তেলবাজি, কৌটা আর আতিথেয়তার কাছে আমরা পরাজিত। তাই তো আমি নাইবা থাকলাম আপনাদের মাঝে, নাইবা পেলাম প্রমোশন, নাইবা পেলাম গুড, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। তবে এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি, ভালো লাগতো। আপনাদের মৌখিক ভালো লাগার মতো, ভালোবাসার মতো অন্তরে ভালো লাগা, ভালোবাসা দিয়ে যদি মানবতাকে স্পর্শ করতেন। কর্পোরেট সেক্টরে সবার অধিকার প্রতিষ্ঠিত হলেই আমি খুশি হতাম। লোকে বলে সত্য বললে চাকরি থাকবে না। আমি জানি, আমি এও জানি আজকের পর থেকে
কর্পোরেট সেক্টরে তোমরা হয়তো আমার বাকি অধিকারটুকু কেড়ে নেবে, তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। আমরা আজকাল নিজেরাই নিজেদেরকে ঠেলে দিচ্ছি মৃত্যুকূপে। মরণ ফাঁদে পা দিয়ে মনের অজান্তে হেঁটে যাচ্ছি মৃত্যুর দিকে অধিকার আদায়ের লক্ষ্যে। কর্পোরেট সেক্টরে আমরা যারা কর্মরত, মালিক পক্ষের চোখে আমরা সবাই এক একটা পিরামিডের স্তূপ। খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়া হয়, তোমার কর্মে, মননে, চেষ্টায় পিরামিডের উঁচুতে বসতে হবে, নতুবা ধীরে ধীরে সেই পিরামিড থেকে তুমি পড়ে যাবে। সেই পিরামিডই তোমাকে গিলে খাবে, কিংবা একদিন তুমি নিজেই বিলীন হয়ে যাবে ব্যর্থতায়। আমরা ভুলে যাই আমাদের ব্যক্তিত্ব, মান সম্মান, নিজের অস্তিত্ব। আমরা আমাদের অধিকার সঁপে দেই জি হুজুরের কারখানায়। খুব নিখুঁতভাবে পরিকল্পনার নকশা সাজানো হচ্ছে আমাদের জন্য। ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে বিশৃঙ্খলা তৈরির জন্য। প্রতিযোগিতার নামে চলছে ব্যবসা, মালিক পক্ষ গুনছে তাদের মুনাফা, আর আমি আপনি কর্পোরেটের ফাঁদে পড়ে নিজেরা নিজেদের সব অধিকার বিলিয়ে দিচ্ছি অন্যের দখলে। আর অধিকারের নামে নিজের জন্য তৈরি করছি মৃত্যুকূপ। নষ্ট করছি ভাইয়ে ভাইয়ের মধুর সম্পর্ক, ভুলে যাচ্ছি মানবতা। নিজেকে প্রমাণ করতে গিয়ে অন্যের অধিকার ছিনিয়ে নিচ্ছি কৌশলে। বছর শেষে আমরা সবাই নিরুপায়, চুলছেঁড়া বিশ্লেষণে। নিজেরাই লিপ্ত নিজেদের নিয়ে, টার্গেট আর অ্যাচিভমেন্টের মার পেঁচে তলিয়ে যাচ্ছি অন্ধকারে। নিজেকে আলোর মাঝে রেখেও অন্ধকার চারপাশে। প্রতিদিন দিতে দিতে নিজের ঘাম, মেধা, মাংস, অস্তিত্ব, মনেরও জানতে সবই বিলিয়ে দিয়ে নিঃস্ব হই কিছু পাবার আশায়, আলোর সন্ধানে। অথচ আমরা ভুলে যাই, মানুষকে যারা মানুষ থেকে ছিনিয়ে নেয়, মন, মনুষ্যত্ব, মানবতা ছিনিয়ে নিয়ে পিরামিডের আকৃতি দেয়, তারা আমাদের কি দিবে? তারা আমাদের মাঝে মধ্যে মুখ ভরলেও মন ভরতে পারবে না। মানুষের অসহায়ত্বে নিয়ে যারা খেলা করে, তারা পারে শুধু পাশের মানুষটির সাথে বিভেদ তৈরি করতে। পিরামিডের নিচ হচ্ছে বিট, আর সেই বিটি যদি দুর্বলভাবে দেখে, তবে তো তারা পিরামিডের উঁচু অংশ তারা সরিয়ে দেবে নিজ খেয়ালে। পরিবার, সমাজ, দেশ, প্রতি জায়গায় ভিন্ন ধাঁচের মানুষ, ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন মননের মানুষ, ভিন্ন কর্মের মানুষ। যে তার মানুষদের অধিকার দিয়ে তার কর্মে সচল রাখে, সেখানে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এসবের মারপেঞ্চ নেই। সেখানে পিরামিড থেকে ছিটকে পড়ার ভয় নেই। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি করে মানবতা থেকে দূরে সরার ভয় নেই। নিজের সর্বোচ্চ যোগ্যতার সবটুকু দিয়েও ঠকে যাওয়ার ভয় নেই। কারণ সেখানে কৌটা নেই, তেলবাজি নেই, নেই আতিথেয়তা। সেখানে নিজ যোগ্যতা বলে সবাই প্রতিষ্ঠিত। কর্পোরেটের মার পেছে আমি আপনি আজ বেসামাল। তাই আমাদের তেলবাজি, কৌটা আর আতিথেয়তার কাছে আমরা পরাজিত।
তাই তো আমি নাইবা থাকলাম আপনাদের মাঝে, নাইবা পেলাম প্রমোশন, নাইবা পেলাম গুড, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। তবে এটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি, ভালো লাগতো। আপনাদের মৌখিক ভালো লাগার মতো, ভালোবাসার মতো অন্তরে ভালো লাগা, ভালোবাসা দিয়ে যদি মানবতাকে স্পর্শ করতেন, কর্পোরেট সেক্টরে সবার অধিকার প্রতিষ্ঠিত হলেই আমি খুশি হতাম। ছোট সময় মা জানতে চাইতো, আব্বু বড় হয়ে কি হবে? বাবা অপশন ছুড়ে দিত, আর্কিটেকচার নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার। বড় ভাই পাশে বসে কপালে আসা এলোমেলো চুলগুলো উপরে তুলে দিয়ে বলতো, কি করে ডক্টর হবি? ড্যাব ড্যাব করে ভাইয়ার চশমা পরা মুখের দিকে তাকিয়ে থাকতাম আর প্রশ্ন করতাম, ভাইয়া তুমি কি হয়েছ? ভাইয়া টি শার্টের গলাটা ঝাঁকুনি দিয়ে গর্ব করে বলতো, আইনে পড়ি আমি, কালো কোট পরে ন্যায় বিচারক হব। এত কিছুর পরেও ঠিক বুঝতাম না, স্পষ্ট করে বলতে পারতাম না কি হব আমি, বড় হয়ে কি করব। বাবার মতো ব্যাংকার নাকি মায়ের মতো প্রফেসর? আচ্ছা, ভাইয়ার মতো বিচারক হলে কেমন হবে? নাকি বড় চাচ্চুর মতো সচিব? কোনটা হব আমি? বুঝতে বুঝতে বড় হওয়ার পালা। আহ্নিক গতির প্রভাবে ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টা সবকিছু গড়িয়ে এক সময় কেটে গেল অনেকগুলো বছর। তবুও বুঝতে পারিনি কি হব আমি। ভেবেছিলাম বড় হলে মাথাটা পক্ক হবে, একদম ঠিক সিদ্ধান্ত নিব, কিন্তু কই, সিদ্ধান্ত তো নিতে পারলাম না। সময়ের সাথে আরো কত শত অপশন যে যোগ হলো কি হবর তালিকায়। উদ্যোক্তা মার্ক জুকারবার্গের মতো সফল, অথবা আমাজনের মালিক বেজোসের মতো কিছু। আচ্ছা, নীল আর্মস্ট্রং এর মতো রকেট চড়ে যেতে হলে তো নাসায় যুক্ত হতে হবে। কি যে হব আমি, সত্যি সত্যি বুঝতে পারিনি। আমার না বুঝতে পারার জন্য সময় থেমে থাকিনি। ঘড়ির কাঁটা ঘুরে গেছে অবিরাম, সাথে আমার বয়স। বাবার চশমার গ্লাসের পুরুত্ব, ভাইয়ার আইরিশ বহুল মেদ, মায়ের বয়োবৃদ্ধির সাথে কোমরের হাড় ক্ষয়, বোনের গালে লাল ছবির মেস্তা। তবে এত কিছুর পর আজ আমি বুঝতে পেরেছি কি হব আমি, কি হবে আমার কাজ, কি হবে আমার পেশা। আমি বাবা ভাইয়া এদের দেওয়া কারো অপশনই গ্রহণ করিনি আমার বুকের বা পাশে উদয় হওয়া সাদা ক্যানভাসে চিত্রশিল্পীর পরিচয়। গ্রহণ করিনি আমার পৌরুষের ধারে নিউ ইয়র্ক মঞ্চ কাঁপানো অভিলাষ। আমি প্রত্যাখ্যান করেছি আমার গায়ের কালো রং, রুদ্রপুরা মুখ আর বলিষ্ঠ কণ্ঠে রাজপথে রাজনীতির বিশাল খেতাব।
মাগো, তুমি জানতে চেয়েছিলে না কি হব আমি? বাবা, তুমি অপশন চুজ করতে বলেছিলে তো? মা, মাগো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, আমি অপশন চুজ করেছি। সময়ের সাথে তাল মিলিয়ে তো এগোতে হবে। যখন ডাক্তারের ধাঁচ তখন ডাক্তার, যখন ফ্যাশনের ধাঁচ তখন মডেল। তবে কি জানো মা, বাবা, বাবা, তুমি তো জানো না যে ইউনিক কেরিয়ারের সবচেয়ে বেশি দাম? কত ভালো কেরিয়ার! সবাই যদি নীল আর্মস্ট্রং হয় তাহলে কিন্তু তার মূল্য বলতে কিছুই থাকবে না। সবাই যখন নভোচারী তখন তো কুঁড়েঘরের সমদ্বীপ চক্রবর্তী পৃথিবীর রাজা। মা, মাগো, আমি না ইউনিক কেরিয়ার চাই। তোমার চারপাশে তাকাও, দেখো দেখো কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার। বাবা, তোমার বসের ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কি হলো। আবার তোমার আরেক বসের ছেলে তো এবার নাসায় নাম লিখালো, শুনলাম মঙ্গল যাত্রা করবে। ভাইয়া, তোমার এক সময়ের আবেগী বান্ধবীর ছোট বোনটা আইবিএতে পড়ছে, তাই না? আপু, তোমাকে কলেজ রোডে রোজ ডিস্টার্ব করার পাড়ার ছেলেটা তো সচিব হয়েছে। শুনলাম তার ছোট ভাই নাকি আবার বিশাল নেতা। হ্যাঁ, আমি এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। ইউনিক চাই আমার, ইউনিক একটা প্রফেশন। সেবার সাদা আর কালো কোট আমার গায়ে সহ্য হবে না। বিচারকের শক্ত কলম আমার হাতে কাঁটার মতো লাগে, আমার সহ্য হয় না। আমার এই হাত একটা ঝাড়ু চায়। কেরিয়ার বোর্ডে পেশানা হবে মডেলিং, না থাকবে বিপুল ভোটে জয়ী কোন সমাজ সেবক। আমার হাত একটা ঝাড়ু চায়, ঝাড়ু। বাবা, আমার কেরিয়ার বোর্ডে লেখা থাকবে ঝাড়ুদার। ভাইয়া, আমার কালো কোট লাগবে না, একটা হাতলওয়ালা ঝাড়ু কিনে দাও। আপু, তোমাকে আর যত্ন করে আগের মতো আমার প্যান্টের চেইনটা লাগিয়ে দিতে হবে না। আমি এখন অনেক বড় হয়ে গেছি। প্যান্টের চেইন লাগানো তো এখন আমার বাঁ হাতের খেল। আমি তো আজকাল টাইও বাঁধতে পারি। আমাকে নারকেল পাতার কিছু শলা তুলে দাও, ঝাড়ু বানাবো, আমি ঝাড়ুদার হব। আমার চারপাশে অসংখ্য ময়লার স্তূপ। ঝাড়ু চাই আমার, ঝাড়ু দিব। পরিষ্কার করব সমস্ত ময়লা, সমাজে বেড়ে ওঠা সকল আগাছা। সর্বকালের সমসাময়িক ক্ষমতাসীন অক্ষমতাসীন সন্ত্রাসীদের ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করব সব। গণতন্ত্রের উপরটা ঝাড়ু দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমার ভাইয়ের বাক স্বাধীনতা, বোনের স্বাধীন পদচারণ যে ঢাকা পড়ে গেছে ময়লায়, ঝাড়ু দিতে হবে না? আমার বঙ্গবন্ধু সংবিধানের 18(2) অনুচ্ছেদের পতিতাবৃত্তি আর কেসুনহীন সমাজ করতে তো ঝাড়ু লাগবে আমার। গণতন্ত্রের মুখোশগুলো ঝাড়ু দিয়ে সাফ করব। গণতন্ত্র যে ঢাকা পড়ে গেছে সম্রাটের লোভের তলায়, আষ্টে পৃষ্ঠে তুলিয়ে যাচ্ছি
মৌলানার ভণ্ড টুপির তলায় আমার বোনের লাশের পরিকল্পনা হচ্ছে আজ। মস্তিষ্ক পাপ আর লোভটাকে তো ছাড়ও দিতে হবে। পরিষ্কার করতে হবে সংসদে বসা মন্ত্রীর আকাশচুম্বী ক্ষমতার কালো লোভ। তার বিদেশি চিকিৎসার ধূসর লালসাটাকে আমি আমার হাতের ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলব। সন্ত্রাসীদের বিষ নীল উগ্র ক্ষমতার দাপটটাকে ঝাড়ু দিয়ে মাটির তলায় চাপা দেব। উফ, চারদিকে কি যে ময়লা, সোনার বাংলায় কি যে দুর্গন্ধ। পরিষ্কার করতে হবে। আমাকে একটা ঝাড়ু দাও। দিবে না? দিবে না তোমরা কেউ আমাকে একটা ঝাড়ু? যাও, লাগবে না আমার ঝাড়ু। নারকেল পাতা ছিঁড়তে জানি আমি। ঝাড়ু বানাবো একটা, শক্ত বাঁশের হাতল লাগাবো। তারপর ঝাড়ুদার হব। ইউনিক কেরিয়ার। আমি একজন প্রতিষ্ঠিত ঝাড়ুদার হব। প্রতিষ্ঠিত ঝাড়ুদার। হ্যাঁ, আমি ঝাড়ুদার হব। প্রতিষ্ঠিত ঝাড়ুদার। ছেলেদের কিন্তু কোনো বাপের বাড়ি হয় না। মেয়েদেরই কেবল বাপের বাড়ি থাকে, ছেলেদের থাকে না। বাপের বাড়ি নিয়ে মেয়েদের এই সুবিধাটা ধুমলিক প্রযোজ্য। বছর বছর দুর্গা ঠাকুর তার পুরো কাঠামো নিয়ে বাপের বাড়িতে ঘুরে যান। মা মেনুকা চোখের জলে গলা ভিজিয়ে বলেন, কেমন করে পরের ঘরে ছিলে গো মা? বল মা কাহিনী। কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়। না, ছেলেদের জন্য কোথাও কোনো এমন প্রাণকারা আমন্ত্রণ নেই। মেয়েদের বাপের বাড়ি ব্যাপারটা কি? সে কি কেবল নস্টালজিয়ার ডানায় ভর করে টাইম মেশিনে সাওয়ার হয়ে আরো একবার দায়হীন শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতির জগতে ফিরে আসা? সে কি কেবল শিউলি ফুলের সুবাস, রাঙামাটির গন্ধ, বাড়ির গেটে মধুমালতির ঘ্রাণের মায়া? সে কি কেবল পায়ের তলার দেবদারুর হলুদ পাতা, উদাসীন মহুয়ার মাতাল করা গন্ধ, বর্ষার ভোরে জানালার বাইরে মাটিতে লুটানো সাদা কামিনী ফুলের ছেয়ে যাওয়া পথ? নাকি সে আসলে কপালে লাল টিপ কোনো দেবী মূর্তি, আঁচলের হলুদের বড় কাঁচের দেওয়ালে রাত পৌড়ে গন্ধ, ভাই বোনের প্রীতি, কলহ, ঈর্ষার মায়াময় স্মৃতি, অকারণ অভিমান? কতদিন তো কেউ ডেকে বলেনি আমাকে, আজ দুপুরে কাঁচা তেল দিয়ে পুস্ত মাছটি খেতে ভালোবাসতিস তো তুই, খেয়ে যা না। এর সঙ্গে যোগ হয় শ্বশুর বাড়ি এবং সন্তানদের নিয়ে নানান জমা কথার বিনিময়। বাপের বাড়ির বৈঠকে শ্বশুর বাড়ির নিন্দা, বিবাহিতা মেয়েদের পরিচিত বিনোদন। বাপের বাড়িকে নিয়ে নিজেদের লালিত স্মৃতির কাছে বারবার ফিরে মেয়েরা। আর ছেলেরা, তাদের বাপের বাড়ি শেষ হয়ে যায় প্রথম যৌবনে, নিজ ভূমে পরবাসীর জীবন। স্ত্রীর সঙ্গে নিত্য সমঝোতায়, মা আর স্ত্রীর সংঘাতের দড়িতে টলমল পা ফেলার অবিরাম আতঙ্কে, বাড়িতে দুই প্রিয় নারীর দ্বন্দ্বে নিজেকে কোথায় লুকোবে পুরুষ? কাউকেই সুখে করতে না পারার অসহায়তায়, নিজেকে অবিরাম দ্বিখণ্ডিত করার এই অবিরাম রক্তপাত,
এই কি পুরুষের নিয়তি? পুরুষের কাছে বাপের বাড়ি কেবলমাত্র একটা আইনি অধিকার। মেয়েরা যেমন করে বাপের বাড়িকে পায়, তেমন করে পায় না পুরুষ। তাই পুরুষ আজীবন খুঁজে বেড়ায় তার নিজের একটা বাপের বাড়ি, একটু শান্তির জায়গা। যেমন রেলপথে দ্রুত ভ্রমণের সময় আদিগন্ত সবুজ মাঠের ধানের শীর্ষে খেলা করে যায় ভারী মিহি বাতাস, মাঝে মাঝে গোল ছাউনির পাতা ঘেরা গ্রাম, তুলসী মঞ্চ পুকুরে হাঁস, ওখানেই যেন কত শান্তি। আহা, ঠিক অমনি যদি হতো বাপের বাড়ি। হায়, ট্রেন থামিয়ে কেউ কি নেমে যেতে পারে ওই দ্রুত অবস্ত্রিয়মান বাপের বাড়িতে? ছেলেদের জীবনে বাপের বাড়ি ঠিক তেমনি এক অলীক কল্পনা। পুরুষ জীবনে একবারই পায়, তাদের সেই শৈশবে পায় না আর। আসলে বাপের বাড়ি তো হলো একটা কোনো জোরবার জায়গা। সব পুরুষই হয়তো ততটা নয়, কিন্তু যে পুরুষ একটু অন্তর্মুখী, জীবনে অনেক কিছু পেয়েও সে খোঁজে একটা কোনো নিজস্ব মোহিনী আড়াল। কতদিন তো তার হৃদয়ের নির্জনে রুদ্র মেনামিনী একটি অভিমান বেজে ওঠেনি রূপলি ডানার গান। অথচ হৃদয়ে তো শতই ঘন্টা বাজে মন কেমন, মন কেমন। মেয়েরা বলে মেয়েদের এই বাপের বাড়িতে আসা কিংবা স্মৃতিতে সাঁতার কাটা দেখে ছেলেদের ঈর্ষা অহেতুক, অযৌক্তিক। কেননা মেয়েদের নিজেদের তো কোনো বাড়িই নেই। মেয়েরা নিজের বাড়ি তো পর, শ্বশুর বাড়ি তো পরের বাড়ির মেয়ে। মেয়েদের আছে কেবল বাপের বাড়িকে নিয়ে একটু আধিক্যতা, আর জোর করে আদায় করা বাপের বাড়ির আদর সুহাগ। সে চিরকালের শরণার্থী, সারা জীবন যার কোনো ঘর জুটে না। তাই কি কে তবে বেশি দুঃখী, ছেলেরা না মেয়েরা? এইখানে এসে প্রশ্নটা একটা অন্য স্তরে পৌঁছে যায়। ছেলেরা কিংবা মেয়েরা, মানুষ আমরা আসলে সারা জীবন ধরে খুঁজে বলি সেই সব পেয়েছির দেশটাকে, যা আমাদের বাপের বাড়ি। সে এমনই একটা বাড়ি যেখানে কোনো বিরোধ নেই, বিভেদ নেই, ঈর্ষা নেই, কোনো দায়ও নেই। খালি হাসি, আনন্দ, খেলা আর সকলের স্নেহে প্রীতিতে স্নিগ্ধ এক জীবন। দৈনন্দিন ম্লানিন্যের স্রোতে ভেসে বেড়াতে বেড়াতে একটু পারে ওঠা। আসলে ছেলেই হোক বা মেয়েই হোক, এই সব পেয়েছির দেশটাকে খুঁজে বেড়ানোই আমাদের নিয়তি। জীবনে যুদ্ধে ক্লান্ত গড়পড়তা মানুষের মনের মধ্যে তো একটাই সুর গুনগুন করতে থাকে, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। মনে হয় নত জানু হয়ে কারো পদতলে বসি, ইচ্ছে করে অকপটে সব কথা তার সাথে বলা বলি হোক। সব ছিন্ন, সব ছারখার, সমস্ত গোপন দুঃখ সুখ অকপটে বলা বলি হোক। অভিজ্ঞতায় বৃদ্ধ আবেগী বালক, জাতগুত্রহীন হয়ে ভেসে আছি সময়ের নারীর ভিতরে। একলা বালক। আরেকটা দুর্গাপূজা চলে গেল। এবারে দেবীর কাছে চেয়েছি সত্যিকারের একটা বাপের বাড়ি। জানি পাবো না, তবুও চেয়েছি। আসলে অসম্ভব রাত্রিরে এই বাপের বাড়ির স্বপ্নগুচ্ছ নিয়েই তো বাকি জীবনটা বেঁচে থাকা।
বসন্ত নয়, আমার দরজায় প্রথম কোরআনের ছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিক ব্যাঘম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁদর দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিল আমার চাপা আক্ষেপ, লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতে হারানো গানের অন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো, এ নিয়ে কৌতূহলে দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব, সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে মাকা চোখেই তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এক কথা জানি শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা, তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা, কাচের দেওয়াল, অবজ্ঞা, কোচকোচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা ভেজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। তোমার বা তোমাদের নাগরিক কোলাহলে কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা? স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মান করে রাখার অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে
তোমাদের গোপন অশ্রুকণা। আকাশপানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হঠাৎ কেঁদে উঠতে পারে, নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই। তবু যদি কোনো পুরুষ কাঁদে, তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে। পুরুষ কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ তীব্রতর হয়। তবু পুরুষেরা কাঁদে। পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে। পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে। পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে। পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে, তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষা করার জন্য। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য বহু পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, তা অনেক প্রেমিকাই জানে না। ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে, সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। এটা নয় কোনো পুরুষের অভিশাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস। নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে, আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষকে কাঁদতে হয়, তাহলে সেটা নারীর জন্যই অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতি তার প্রতিদান দেয়। তবু পুরুষেরা বীর। দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষ। পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে, তার জীবন ভাঙতে ভাঙতে গেছে। কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান।